দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। আজকে আমরা নিউজ ভিউজের শুরুতে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। গতকালকে যেহেতু বাংলাদেশে সহ পুরো বিশ্বে আসলে এই মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে, সেটি কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্টুডিওতে রয়েছেন ব্যারিস্টার তাসনুভা শেলী। তিনি মেধাস্বত্ব সুরক্ষা মঞ্চ মেধাসমের নির্বাহী পরিচালক। মিস শেলী, আপনাকে স্বাগত জানাই নিউজ ভিউজ 24-এ। নিশ্চয়ই ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। এই যে মেধা সম্পদ, সেই বিষয়টি তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন, পুরো বিশ্বব্যাপী যখন আসলে এটি আলোচিত হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের জন্য বিষয়টি নতুন। কেন এটি বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং বিষয়টি যদি আমাদের দর্শকদেরকে একটু ব্যাখ্যা করেন। আসলে নতুন ঠিক বলবো না, কিন্তু এটার যে ইম্পর্টেন্সটা, এটা আসলে আমরা আগে অত বেশি আমরা ফিল করিনি। আমাদের কিন্তু 1911 থেকে আমাদের আইনগুলো আছে, কিন্তু আমরা দেখেছি গত 3, 4, 5 বছরে এই আইনগুলোর পরিবর্তন হয়েছে। 2023 কপিরাইট আইন আমাদের 2023, বাংলাদেশ পেটেন্ট অ্যাক্ট 2022, তারপর আমাদের নতুন করে একটা আইন এসেছে যেটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনস অ্যান্ড পেটেন্ট অ্যাক্ট। তো আমরা আসলে এই ব্যাপারগুলো জানি, যেরকম ট্রেড সিক্রেট বলে একটা জিনিস আছে। আমরা যেরকম কোক খাই, আমরা পুরো ওয়ার্ল্ডে কোক পাওয়া যায়, কিন্তু এই কোকের যে ইনগ্রিডিয়েন্টটা, এটা কিন্তু আমরা জানি না। এটা কিন্তু একটা মেধা সম্পদ, ট্রেড সিক্রেট যেটাকে বলে। তো এখন আমাদের দেশের অনুযায়ী, যেহেতু আমরা আমাদের এত উদ্যোক্তারা আসছে, আমাদের দেশে অনেক মেধাবী ছেলেরা আসছে, স্টার্ট আপস অনেক ইউনিকর্নস হচ্ছে, তো অনেক ইনভেনশন এবং অনেক ক্রিয়েটিভিটি আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্রিয়েটিভিটিকে আসলে যদি আমরা ওয়ার্ল্ডের সব জায়গায় নিয়ে যেতে চাই, আমাদের আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যদি এই আমাদের ক্রিয়েটিভিটি, ইনোভেশন, এটাকে যদি যে বানাচ্ছে তাকে যদি তার এটা ন্যায্য রাইটটা না দেওয়া হয়, তাকে যদি সেই খ্যাতিটা না দেওয়া হয়, তাদের কিন্তু আসলে ইনসেন্টিভ থাকবে না নতুন কিছু ইনোভেট করার। তো আমরা এখন বাংলাদেশে খুব একটা থিম যাচ্ছে যে ইনোভেট, ক্রিয়েট, হ্যাঁ, ডেভেলপ করো। এবং আমাদের আইসিটেক সেক্টরে আমরা দেখি আমাদের অনেক নতুন নতুন স্টার্ট আপসও হচ্ছে, যারা নতুন নতুন ওয়েতে টেকনোলজির মাধ্যমে তারা আমাদের দেশের প্রবলেমস বেশ সলভ করছে। তো এই যে এইসব ইনভেনশনস এবং ক্রিয়েশনস, এগুলাকে যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে না পারি, তাহলে আসলে তারা কোনোদিনই আসলে এটার রিয়েল ভ্যালুটা পাবে না, এবং বিদেশিরাও আমাদেরকে এটার ভ্যালু দিবে না। কারণ যখন কোনো বিদেশি ইনভেস্টর কোনো স্টার্ট আপের মধ্যে ইন্টারেস্টেড হয়, সবার আগে জিজ্ঞেস করে, ডু ইউ ওন দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফ ইউর ক্রিয়েশন? সো তখনই আসলে আমরা থতমত খেয়ে যাই। তো এই কারণেই আমাদের আসলে একটা অ্যাওয়ারনেস, ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো রক্ষা করা উচিত আপনি বলছেন। বাংলাদেশ আসলে সেক্ষেত্রে কতটা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো রক্ষা করার ক্ষেত্রে? কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের টাঙ্গাইলের যেই জামদানি শাড়ি, সেটি ভারত তাদের নিজস্ব পণ্য বলে অন্তর্ভুক্ত করলো, তারপরে আমাদের আসলে এটা অনেক নড়ল। কি মনে হয় আপনার কাছে, বাংলাদেশকে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলোতে? আসলে সরকারি সংস্থাগুলো কখনোই আমরা জনগণ মনে করি ঠিক মতো নিচ্ছে না, আরও নেওয়া উচিত। ঠিক যেটা হলো যে টাঙ্গাইল শাড়ি নিয়ে, এরকম জামদানি শাড়ি, রসগোল্লা, এগুলা নিয়ে আমাদের প্রোঅ্যাক্টিভলি কাজ করা উচিত। কিন্তু আমরা জানি যে আমাদের সরকারি সংস্থাগুলো আসলে ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ফান্ডস, এগুলোর জন্য হয়তো কাজ করে না। যেই কারণে আসলে আমরা আমাদের মতন কিছু প্রাইভেট অর্গানাইজেশনস, যারা আমরা মনে করি আমাদের দেশের সম্পদকে রক্ষা করা উচিত, এগুলোকে নিয়ে আমাদের আরও প্রচারণা করা উচিত, সেমিনার করা উচিত, অ্যাওয়ারনেস বাড়ানো উচিত, যে কারণে আসলে মেধা সম্পদের এই মেধাসুমের জন্ম। কোন কোন বিষয়গুলো বা কোন কোন সেক্টরের আসলে মেধাস্বত্বগুলো রক্ষা করা উচিত বলে আপনার মনে হয়? এখনকার যুগে আমি বলবো যে আমাদের টেকনোলজি সেক্টরটা, আপনারা যদি এখনকার যুগে পেপার পড়ে দেখেন, তারা এখন সব কিছু হচ্ছে টেক ইনেবলড। কোনো একটা অ্যাপ, কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা সফটওয়্যার দিয়েই আসলে আমরা ওয়ার্ল্ডের সাথে কম্পিট করছি। তো এই সফটওয়্যারগুলো আমাদের যেসব মেধাবী ছেলেরা, মেয়েরা যারা এগুলা ক্রিয়েট করছে, পরে ওরা বাইরে থেকে ফান্ডও পাচ্ছে। আর আমরা বলছিও যে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার। তো ফরেন ইনভেস্টমেন্ট যদি দেখে যে যেটা এই তোমার এই আইডিয়া, এই ক্রিয়েশনটা যদি তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি না থাকে তোমার নিজের, আমি কেন এখানে ইনভেস্ট করব? সো দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট। এখন আমার যদি ওরকম ভিশন থাকে
যে আমি আমার এই প্রোডাক্টটাকে এই সার্ভিসটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইডে কিংবা আমার দেশেও আমি চালাবো এবং এটার কপি হবে না, কারণ এখন ইন্টারনেটের যুগে আসলে সব কিছু কপি হয়ে যাচ্ছে, রাইট। আমাদের এখন সব কিছু সেকেন্ডের মাধ্যমে আমরা জেনে যাই, পেয়ে যাই। তো তোমার অথেন্টিসিটি, তোমার ক্রিয়েটিভিটিটাকে তুমি যদি প্রোটেক্ট করতে চাও এবং তোমার নিজের নামটাও যদি তুমি এটার সাথে ট্যাগ করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই সবার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে প্রোটেক্ট করতে হবে এবং এটার জন্য আসলে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের রেলেভেন্ট রেগুলেটরি অথরিটির কাছে। কি ধরনের, যদি আমি চ্যালেঞ্জের কথা বলি, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা রক্ষা করার ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সাধারণত? চ্যালেঞ্জের বলতে আসলে আমাদের পুরা প্রসেসটা একটু কমপ্লিকেটেড। আমাদের যেরকম ট্রেডমার্কের জন্য একটা অফিস, কপিরাইট পেটেন্ট ওটার জন্য আবার আরেকটা অফিস, এটার দুই ডিফারেন্ট মিনিস্ট্রির আন্ডারে। তো এটারও কি কারণ এই মুহূর্তে আমরা বলতে পারছি না। এটা যদি একটা অফিসে হতো তাহলে আসলে আমাদের দেশের মানুষদের জন্য খুবই সুবিধা হতো। আর প্লাস যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য একটু চ্যালেঞ্জ। আর এই প্রসেসটা কিন্তু আসলে একবারে হয় না। আমি রেজিস্টার করলাম এবং এটা থেকে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছরও লেগে যায় আমার পুরা সার্টিফিকেটটা পেতে। তো এই পুরা জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে আমাদের মনে হয় যে আমাদের দেশের মানুষরা আরও বেশি বেশি করে রেজিস্টার করবে। এবং একটা জিনিস হচ্ছে যে আপনি হয়তো বলবেন যে রেজিস্টার করলাম 2 বছর পরে পাবো, তো এই 2 বছরের মধ্যে যদি কিছু হয় তখন কি করব। তো আমাদের আইনটা এভাবেই তৈরি করা যে তুমি অ্যাপ্লাই যদি করে রাখো তারপর থেকে তুমি লিগালি সব প্রোটেকশন পাবা, কিন্তু তুমি যদি অ্যাপ্লাই না করো, যতই ভালো তোমার প্রমাণ থাকুক না কেন, তুমি আসলে লিগালি কোনো আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আসলে সুযোগ নেই যদি না আমরা সেটি রেজিস্ট্রেশন করি, রাইট? একটু যদি আমরা মেধাসুমের দিকে আলোকপাত করি, আপনি যেহেতু এখানকার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, মেধাস্বত্ব সুরক্ষা মঞ্চ বা মেধাসুম আসলে কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, কি ধরনের কাজ করে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো রক্ষার ক্ষেত্রে? আমরা আসলে আমাদের প্ল্যাটফর্মটা আসলে বেশ ইউনিক। আমাদের এখানের মেম্বার্সরা, আমাদের যে বোর্ডে যারা বসেন, তারা প্রত্যেকেই একজন সায়েন্টিস্ট, একজন অথর, আমি একজন আইনজীবী, এবং আমাদের এখানে কিছু জার্নালিস্ট আছে। তো আমরা সবারই এক একজনের একটা ইউনিক আমাদের কোয়ালিফিকেশন আছে, যেটা উইচ কানেক্টস ভেরি মাচ উইথ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এখন এআই এর যুগ, আপনার লেখা ইজিলি এআই একটা সিস্টেমে চলে যাচ্ছে। আপনি একজন শিল্পী, আপনি একটা গান করেছেন, একটা মিউজিক বানিয়েছেন, ওই মিউজিকটা যদি আমি এখন একটা এআই সিস্টেমে দেই এবং এই দুইটাকে কম্বাইন করে ও যদি একটা নতুন কিছু নিয়ে আসে, ওটার আসলে মেধা সম্পদ কার হবে? এগুলো নিয়ে যেরকম বিদেশে ডিবেট হচ্ছে, তো আমাদের এখানে আসলে এগুলো নিয়ে একটু আলোচনা শুরু করা উচিত। কারণ আমরা কিন্তু এখন এআই ইউজ করছি আমাদের এখানে। আমাদের আসলে সাইবার অ্যাক্টও ওরকমভাবে এফেক্টিভ না, আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্টও নাই। তো আমাদের কাজটা হচ্ছে যে যেই সব জায়গায় আইনি গ্যাপগুলো আছে এবং যারা সাধারণ মানুষ এইসব ব্যাপারে জানতে চায়, তাদের জন্য যেন এই ইনফরমেশনগুলো খুবই ইজিলি অ্যাভেলেবল হবে। যেরকম টাঙ্গাইলের আপনার তাঁতিশাড়ি, এই তাঁতি কি আসলে জানবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কী এবং কোন অফিসে গিয়ে কোন ফর্ম ফিল আপ করে তার এটা করতে হবে? তো আমরা আসলে এই ব্রিজটা হতে চাচ্ছি, যাতে ইনফরমেশনের পেতে যেন কারো অসুবিধা না হয় এবং কখনো কখনো যদি তাদের হেল্পও লাগে, আমরা ওই অ্যাক্সেসটাও তাদেরকে দিব, যে ফর্ম ফিল আপ করে দেওয়া। প্রত্যেকটা ফর্মে আসলে একটা জায়গায় ভুল হলে একটা আসলে নিজ ক্লাসিফিকেশন আছে, যে আপনি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা ক্লেম করছেন এটা কোন ক্যাটাগরি, আপনার কোন প্রোডাক্ট, কোন সার্ভিস, এটাও যদি ভুল হয় আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো ওইখানে আসলে একটু এক্সপার্টিসের ব্যাপার আছে। তো আমরা এরকম সেমিনার করছি, কনফারেন্স করছি উইথ ইউনিভার্সিটি স্টুডেন্টস, কারণ এখন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা অনেক আগের থেকে উদ্যোক্তা হতে চাচ্ছে। তো তাদেরকে যেন আমরা প্রথম থেকেই এই কনসেপ্টটা মাথায় রাখতে পারি, যখন তারা তাদের ইনভেনশন ক্রিয়েশনটা করবে, তারা যেন বুঝতে পারে যে এটার একটা ইউনিকনেস আছে এবং এটাকে আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে রেজিস্টার করা উচিত। এবং সেই বিষয়টিতে আপনারা কাজ করেন যে ব্যারিস্টার তাসনুভা শেলী, কোন কোন বিষয়গুলো আসলে আমাদের কপিরাইট
বলি বা সেগুলোর আসলে সুরক্ষা করা উচিত, সেটা নিয়ে আলাপ হচ্ছিল আপনার সাথে। আমরা দেখি যে অনেক সময় অনেক জিনিসে আসলে কপিরাইট করা হয়, তারপরও সেটি চুরি হয়ে যায়। সেক্ষেত্রে আসলে একজন মানুষ বা যিনি এটির প্রকৃত মালিক, তিনি কিভাবে আইনি প্রতিকার পেতে পারেন বা তার আসলে করণীয় কি যখন আসলে কোনো কিছু কপি হয়ে যায়? এখন যদি আমার কোনো একটা ধরেন ইনভেনশন, যেরকম সব কিছু তো এক একটা আমাদের কয়েক রকমের ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ট্রেডমার্ক একটা, কপিরাইট একটা, ট্রেড সিক্রেট, ট্রেড ডিজাইন, পেটেন্ট। তো কোনটা আসলে আমার কপিরাইট হবে, কোনটার জন্য পেটেন্ট হবে, কোনটা ট্রেডমার্ক হবে, আসলে এটা আমাদের বুঝতে হয়। এবং যদি আমি তারপরে ওই অনুসারে আমার কপিরাইটের জন্য আমি কপিরাইট অফিসে রেজিস্ট্রেশন করি এবং ধরেন ফুললি আমি এখনও কপিরাইটটা আমার আসে না, যেটা বললাম যে পুরো জিনিসটাই আসলে 6 থেকে 9 মাস, কিন্তু আসলে কখনোই হয় না, 1-2 বছর লেগে যায়। কিন্তু আমি পাওয়ার শর্তে কিংবা ইটস অন দ্য প্রসেস এর মধ্যে যদি আমি দেখি এবং আমি প্রমাণ করতে পারি যে আমার এই সেম জিনিসটা, ধরেন আমার একটা গান, আমার একটা সুর, একটা জিঙ্গল আরেকজন কপি করেছে, তো আমার কিন্তু সবার আগে আমি আইনি প্রক্রিয়া পাবো, একটা তাকে লিগ্যাল নোটিশ পাঠাবো যে তুমি যে আমার এটা, কিংবা এখন অনেক সিনেমাও দেখা যায় পাইরেসি চলে যাচ্ছে, তো আমি তাকে প্রথমে একটা লিগ্যাল নোটিশ পাঠাবো, পাঠিয়ে বলবো যে এই আমার এটার কপিরাইট আছে এবং তুমি যে এটা এইভাবে ইউজ করেছো সেটার জন্য আসলে যেটা হয় কি, এই কপিরাইটটা করা কিন্তু হচ্ছে যে আমি একটা কষ্ট করে একটা গান, একটা গীতিকার শুরু করে আপনাকে বলবে যে সে 3 রাত 4 রাত না ঘুমায় অনেক করে একটা মিউজিক, একটা টুন, একটা কিছু বার করেছে এবং এটা আসলে তার সোর্স অফ ইনকামও, সে কিন্তু এটার উপর একটা রয়্যালটি পায়, সেটার উপর একটা ফি পাওয়ার কথা। তো সেইটা যদি এখন আরেকজন নিয়ে নেয়, কিংবা তার জন্য যদি সে রাইট যে তার সোর্সটা আসার কথা, রয়্যালটি আসার কথা, সেটা যদি না আসে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এবং তার নামও তো আসছে না। তো এই কারণে আসলে সে একটা লিগ্যাল প্রোটেকশন পাবেন এবং তার জন্য প্রথমে একটা লিগ্যাল নোটিশ দিয়ে বলতে হবে যে তুমি এটা ব্যবহার করা বন্ধ করো, কিংবা এটা যদি তার কোনো পার্সোনাল প্ল্যাটফর্মে থাকে, ধরেন কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো টিভি চ্যানেল কিংবা কোনো কোথাও যদি এটা অ্যাভেলেবল থাকে, তখন বলতে হবে তুমি এটাকে নামিয়ে ফেলো, এটাকে তুমি আর পাবলিশ করবা না। এবং তারপরেও যদি সে এটাকে কন্টিনিউ করে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের হাইকোর্টে গিয়ে একটা আমাদের অ্যাপ্লিকেশন করতে হয় এবং একটা নর্মাল মামলা যেভাবে, সিভিল মামলা যেভাবে চলে সেভাবেই আসলে মামলাটা চলবে। কিন্তু এই পুরো জিনিসটাই আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেই কারণে আমরা এখন কিন্তু বেশি মামলা দেখি না হাইকোর্টে, এবং স্পেসিফিক কোনো কোর্ট নাই যেটা শুধু ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যাটার্স নিয়ে ডিল করবে। তো কারণ যেহেতু যে মামলা কম আসে, এবং মামলা কম আসে তার কিন্তু এই কারণ না যে কেউ আমার কপি করছে না, নকল হচ্ছে, নকল কিন্তু হচ্ছে, কিন্তু যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নাই, যেহেতু আমার আইনি ব্যাপারগুলো জানা নাই, আমি কোনো লিগ্যাল রিকোর্স পাচ্ছি না, আমি কোর্টের দরজাও নাড়াচ্ছি না। তো আমাদের আসলে যদি এই ব্যাপারে সবাইকে আমরা একটু সচেতন করতে পারি যে তোমার যদি কোনো ইনভেনশন থাকে, ক্রিয়েশন থাকে, প্লিজ তোমরা এটাকে তোমরা কপিরাইট প্রোটেক্ট করো, তোমরা রেজিস্টার করো। এবং রেজিস্ট্রেশন ছাড়া আসলে এই ধরনের কোনো প্রতিকার বা আইনি সহায়তা পাওয়ারও সুযোগ নেই। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ব্যারিস্টার তাসনুভা শেলী, যদি যারা এই ক্রিয়েটিভ বা ইনোভেশনের সাথে যারা আসলে জড়িত আছে বা উদ্যোক্তাও যারা আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান এ নিয়ে। আমি এটা বলবো যে আসলে বিগ কোম্পানিজ, কর্পোরেটস যারা আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোতে, কারণ তাদের ইন্ডিভিজুয়াল লিগ্যাল অ্যাডভাইজার, কনসালটেন্টস আছে, তারা তাদেরকে এইসব অ্যাডভাইস দিয়ে থাকে। তো আমাদের জন্য এখন কনসার্ন হচ্ছে আমাদের এই যে ছোট ছোট এন্টারপ্রেনার্স, যেরকম আমি বাংলাদেশ উইমেন্স চেম্বার অফ কমার্সেরও ডিরেক্টর। সো এখানে অনেক ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ধরেন আচার বানাচ্ছে নিজেদের, তো অনেক নিজেদের এদের ক্রিয়েশনগুলো আছে। তো এগুলা তারা আমাদের সাপোর্টে, আমরা চাই এগুলা বাইরে ইম্পোর্ট হোক, আমাদের নিজেদের কালচারাল জিনিসপত্র, আমাদের মাসলিন শাড়ি থেকে শুরু করে অনেক কিছু যেটা আমরা চাই বাইরেও যাক। তো বাইরে গিয়ে যদি আমরা তাদেরকে এই প্রোটেকশনটা না দিতে পারি, তাহলে আসলে তারাও কোনো বেনিফিট এটার পাবে না। তো আমার একটা মেসেজ, যারা আজকে আসছেন এখানে এবং নিউজটা দেখবেন, যে আপনারা যদি ছোট বড় যেই হোক না কেন, আপনার যদি কোনো নিজস্ব কোনো ক্রিয়েশন থাকে, কোনো ইনভেনশন থাকে, আপনি প্লিজ আগে এটা একটু বিবেচনা করে দেখেন যে এটাকে কি আসলে রেজিস্ট্রেশন করা যায় কিনা, কপিরাইট হোক, পেটেন্ট হোক। তারপরে আপনার যদি মনে হয় এটাকে করে রেখে, হ্যাঁ বলে যে সময় লাগে, অনেক বেশি সময় লাগুক, কিন্তু আপনি যদি একবার করে ফেলেন, দ্যাটস অল ইউ নিড টু গেট লিগ্যাল প্রোটেকশন। সো আপনার রেসিপি যদি কেউ চুরি করে ফেলে,
তাহলে কিন্তু আপনি আসলে প্রতিক্রিয়া তখন পাবেন। তো আমার কাছে আসলে সবার জন্য এটাই মেসেজ যে আপনারা যদি কোনো বিজনেস পারসন হয়ে থাকেন এবং কোনো আইডিয়াও হয়ে জেনারেট হয়ে থাকে, সো প্লিজ টক টু আস, রাইট টু আস, অর ফাইন্ড আউট ইফ ইউ নিড registration and if you want to protect your IP, and then এটার ব্যাপারে আসলে একটু ফান্ড যদি লাগেও, it's money well spent. জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার তাসনুভা শেলী আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ আপনাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আই হোপ যারা জানতো না তারাও হয়তো ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে জানবে এবং উপকৃত হবে, আমাদেরও সেটি বিশ্বাস। এটাই ইচ্ছা। থ্যাংক ইউ।